নমস্কার, আমি বিশ্বজিৎ। পডকাস্ট অ্যান্ড মোর উইথ লাবণ্য অ্যান্ড বিশ্বজিৎ। আমাদের এই পর্ব চলছে, অনেকগুলো পর্ব আপনাদের কাছে রাখার চেষ্টা করেছি। দুর্গাপুজোর মরশুম চলছে, উৎসবের মরশুম চলছে। আর উৎসবের মরশুমে দুর্গাপুজোর এই সময়তে আমরা আরও একজন অতিথিকে পেয়েছি আমাদের এই প্ল্যাটফর্মে, সঞ্জনা মল্লিক। সঞ্জনা, তোমাকে স্বাগত আমাদের প্ল্যাটফর্মে। নমস্কার। ও রিপ্রেজেন্ট করছে শিকদারপাড়া মল্লিক বাড়ির তরফ থেকে। শিকদারপাড়ার মল্লিক বাড়ির 7th জেনারেশনের গৃহবধূ। তো সঞ্জনার থেকে আমরা অনেক কথা শুনবো, অনেক আড্ডা দেব, এবং ওদের যে দুর্গাপুজো সে নিয়ে আমাদের এই আজকের এপিসোড জারি থাকবে। অবশ্যই পুরো এপিসোড আপনাকে দেখতে হবে। সঞ্জনা, তোমাকে ওয়েলকাম আমাদের প্ল্যাটফর্মে। শিকদারপাড়া মল্লিক বাড়ির দুর্গাপুজো তোমার থেকে যতটুকু জানলাম 159 ইয়ার্স, লং লং টাইম। একটা পুরোনো কলকাতা, সেখান থেকে বর্তমানে প্রবেশ করা একটা লং জার্নি। তো তুমি এবার বলো, তোমাদের বাড়ির এই যে গোড়াপত্তন শুরুর কথা তোমার কি কিছু জানা আছে? কিছু আমার কাকা শ্বশুরদের থেকে জানা আছে। সেটা হচ্ছে আমাদের এই পুজোটি 1866 মানে 1866-এ শুরু হয়। শুরু করেন শ্রী শিবচন্দ্র মল্লিক। এবার এই পুজোটা কিন্তু উনিও পেয়েছেন, অ্যাকচুয়ালি ওনার পুত্রবধূ তার বাপের বাড়ি থেকে পেয়েছিল এই পুজোটা। ওনাদের একটি কন্যা সন্তান হয়েছিল, কিন্তু সে খুব কম বয়সে মারা যায়। তো ওনাদের ওই ফ্যামিলিটা আর পরবর্তীকালে আর বাড়েনি, তাই জন্য শিবচন্দ্র মল্লিকের আরেকজন যে কাজিন বংশীধর মল্লিক, উনি এই পুজোটাকে টেক ওভার করেন। তো আমরা হচ্ছে বংশীধর মল্লিকের ফ্যামিলি জেনারেশন। তো সেই থেকে চলে আসছে আমাদের এই পুজো। তাহলে কি পুরোটাই এই বাড়িতেই, এই প্রাঙ্গণেই? না, আমাদের আরেকটা বাড়ি ছিল 2 নম্বর তারাচাঁদ স্ট্রিটে। তো বংশীধর মল্লিক তার পরিবার ওখানেই থাকতেন। তো ওখানেই দুর্গাপুজোটা উনি শুরু করেন এবং পালন করতেন। কিন্তু 1945-এ যে রায়টটা লাগে, তার জন্য কি করলো, তখন হিন্দু মুসলমান ব্রিটিশ সবকিছু একসাথে। তো উনি তখন এই পুজোটাকে শিফট করেন বড়বাজার, আমাদের শিকদারপাড়ার বাড়িতে। আচ্ছা, মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে পুজোটা শিফট হয়ে যায় ইন্ডিপেন্ডেন্সের সময়টা। একদম সেই থেকে আমাদের ঠাকুর দালানে পুজো হচ্ছে। আর ওই পুরনো বাড়ি এখন আপাতত আমরা কেউ থাকি না, ভাড়ায় দেওয়া আছে। আর লোকেশনটা হচ্ছে নাখোদা মসজিদ, পুরোটাই এরিয়াটা, তাই জন্য আমরা এখানেই পালন করা হয় পুজোটা। বেশ। তো তোমাদের এই যে শুরুটা, পরিবারের শুরুটা, সেখানে দুর্গাপুজো একটা জায়গা থেকে একটা জায়গায় এলো। তো এই দুর্গাপুজোর যদি কিছু কিছু শুরুর দিকের কথা জানতে চাই, বা দর্শকদের জন্য তুমি যদি একটু বলো, ভালো লাগবে। মানে কিভাবে এই জার্নিটা তোমাদের বাড়িতে এসে আবার শুরু হলো? আমাদের বাড়িতে এবার একটু বলে নি, আমাদের বাড়ি তো বংশীধর মল্লিকেরই বানানো। তো আমাদের যেমন আগেকার বাড়ি হতো, ঠাকুর বাড়ি ছিল, বাইরের বাড়ি, ভেতর বাড়ি, একটা বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের বাড়িটা ছিল। তো ঠাকুর বাড়ি, আমাদের মেন ঠাকুর হচ্ছেন শ্রী শ্যামসুন্দর জিউ। ওনাকে কি করে প্রতিষ্ঠা করা হলো? হ্যাঁ, বলো এই গল্পটা। সেটা হচ্ছে বংশীধর মল্লিকের ঠিক আগেকার জেনারেশনে যেমন তো ফ্যামিলি বাড়ছিল না, কোনো সন্তান হচ্ছিল না, তো উনি ওনার স্ত্রী এই শ্যামসুন্দর জিউকে প্রতিষ্ঠা করেন। ঠিক একটা বাড়ির ছেলেকে যেমন ভাবে স্নেহ মায়া মমতা দিয়ে ওনার পুজো হয়, ওনাকে কিন্তু শ্যামসুন্দর থেকে আমরা সবাই শ্যামদাদা বলি ওনাকে। একদম বাড়ির ছেলে, একদম আমাদের দাদা ভাই যেরকম ভাবে ওনাকে রাখি পরানো, ঠিক কিন্তু এরকমই আমরাও করে থাকি এখনো। এবং কি আমার নেক্সট জেনারেশনও কিন্তু সেভাবেই ওরা বড় হচ্ছে দেখে। তো ওনাকে পুজো করা হয়। ওনাকে পুজোর করার ফল হচ্ছে আমরা, আমাদের জেনারেশনটা আস্তে আস্তে জেনারেশন ওনার বাড়ে। তো সেইভাবে আমাদের শ্যামসুন্দর জিউ প্রতিষ্ঠা মেন আমাদের ঠাকুর উনি, এবং আমাদের নারায়ণশিলা আমাদের হচ্ছে কুলদেবতা, ওনাদের পুজো। আরেকজন আমাদের তারাচাঁদ দত্ত স্ট্রিটে বলি, আরেকজন ছিলেন পুরসুন্দরী দাসী বলেন। উনি রাধা গোবিন্দকে খুব মানতেন। সব হচ্ছে এই রাধা কৃষ্ণরই এক একটা রূপ। তো ওনাকে ভীষণ ভাবে পুজো করতেন। সেম ওই 1945-এর রাইট, সেই সময় ব্রিটিশদের একটা, তো ওই রাধা গোবিন্দকে উনি বৃন্দাবনে পাঠিয়ে দেন।
বৃন্দাবনে থাকছিলেন, অনেক বছর বৃন্দাবনে ছিলেন, কিন্তু তারপরে বাড়ির ছেলেরা কর্তাবাবুরা ভাবলেন যে ওখানে একবার গিয়ে দেখে আসি কেমন ভাবে আমাদের ঠাকুরকে রাখা হয়েছে। তো যখন ওনারা গেলেন দেখলেন যে না, মানে নিজের বাড়ির ছেলেকে যেরম ভাবে শ্যামদাদাকে আমরা রেখেছি সেই অর্থে একদমই নয়। তো ওনারা ঠিক করলেন যে ওনাকে আবার শ্যামদাদার কাছে, নিজের ভাইয়ের কাছে নিয়ে আসবেন। তো 2013 সালে ওনাকে কিন্তু বৃন্দাবন থেকে আমরা নিয়ে আসি আমাদের শিকদারপাড়া মল্লিক বাড়ি ঠাকুর বাড়িতে। তো এখন শ্যামদাদা, তার ভাই রাধা গোবিন্দ, রাধাকান্ত সব একসাথে আমাদের ঠাকুর বাড়িতে বিরাজমান করেন। তো যারা দেখছেন তাদের জন্য বোঝাই যাচ্ছে ঈশ্বর এখন বাড়ির সদস্য, এবং ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্ক সেটা যে কত নিবিড় হতে পারে, কত আত্মিক হতে পারে, কত নিকটের হতে পারে, এই গল্পটা যারা শুনছেন সঞ্জনা থেকে তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন, বুঝতে পারছেন। খুব ইন্টারেস্টিং সঞ্জনা, ভেরি ইন্টারেস্টিং। তো সেখান থেকে গৃহদেবতার প্রতিষ্ঠাতা, তাকে তোমরা একদম নিজের মতো করে নিয়েছো, রাখি পড়াচ্ছ, পরের জেনারেশনও শিখছে, একদম। জানছে। সাথে সাথে দুর্গাপুজো চলছে। একদম। তো দুর্গাপুজোর কিছু রীতি যদি তোমাকে বলতে বলি, তুমি বলছিলে তোমাদের কাঠামো পুজোর ব্যাপারটা হয়তো সেভাবে নেই, না, সেরকম বাকি ভাবে নেই, সবগুলো আছে সবগুলোই যেমন। মোটামুটি। তো আমি যদি তোমাকে বলি, মহালয়ার দিন কি তোমাদের কোনো আচার অনুষ্ঠান হয় মহালয়ার দিন তর্পণ করেন, যাদেরই বাবা মা পূর্বপুরুষদের উদ্দেশ্যে? পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তো আমাদের কিন্তু সেদিন থেকেই আমরা ভেজ, হুম। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সেদিন থেকেই আমরা বর্জন। অবশ্যই বাড়িতে ঢোকে না, কিন্তু বাইরে অবশ্যই কাজের সূত্রে যেতে হয়, খাওয়া যায়, কিন্তু বাড়িতে আমরা সেটা একদম সেদিন থেকে হ্যাঁ, স্টপ। এখন যা লাইফস্টাইল, বাইরে বাইরেটা ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, একদম বাইরে একদম বা ভেতরের একদম। পুরো আর একটু ব্যাপারটা, ঠাকুর দেখতে গেলে তো সবার স্বাভাবিক। তো একটু বাইরে ঠিক হবে, ঠিক। কিন্তু বাড়িতে সেদিন থেকে আমাদের একদম নিরামিষ। এবং আমাদের পুজোটা তো আমাদের ব্রাহ্মণরা করেন, তো ব্রাহ্মণরা সেদিন থেকেই চলে আসেন, সব ঠাকুরের জোগাড় সবকিছু সবকিছু ওনাদের হাতে। আমরা অবশ্যই একটু জোগাড়গুলো এগিয়ে দিন ওনাদের কাছে, কিন্তু বাকিটা ওনারা পুরো ম্যানেজ করেন। আর ষষ্ঠী থেকে তোমাদের পুরো আচারটা শুরু, নাকি একেবারে সপ্তমীর কলাবউ স্নান থেকে, কোনটা? আমাদের মহালয়ার পরের দিনে ঘটটা বসে যায়। আচ্ছা। তো ঘটের পুজো প্রত্যেক দিন চলে। এবার ঘটের পুজোর জন্য যখন আমাদের ঘট পুজো হয়, আমাদের কিন্তু যে বললাম কুলদেবতা নারায়ণ শিলা, ওনাকে ঠাকুর বাড়ি থেকে ছাতার তলায় করে কাঁসর ঘন্টা বাজিয়ে আনা হয়। আচ্ছা। প্রত্যেক দিন পুজো হয়, তারপরে ওনাকে আবার ঠাকুর বাড়ি নিয়ে যাওয়া হয়। আর আমাদের এই পুজোর সময় আমাদের ভোগ যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফল ভোগ দেওয়া হয়, নৈবেদ্য ফল ভোগ, ডাব আর দইটা পজিটিভলি দিতে হবে এভরিডে। আর আরতি হয়, তখন তো পুষ্পাঞ্জলির কিছু নেই, আরতিটা হয়। আর ঢাক তো বাজেই, ঢাকিও মোটামুটি চলে আসেন। ছাড়াও আমাদের বাড়িতে একটা ঢাকিদের একটা বড় টিম আছে। আচ্ছা তো তারাই হচ্ছে সব আমাদের ঢাকি টিম আমরা বলি তাদেরকে। আচ্ছা আচ্ছা। তো সেই চলে আমাদের ষষ্ঠী সকাল অবধি ওরম ভাবেই পুজোটা হয়। ষষ্ঠী সন্ধেবেলা প্রথমে যেমন ঘটে পুজো হয়, তারপরে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তারপর মানে যেটাকে আমরা বোধন বলি। বোধন বলি, হ্যাঁ। তারপর আমরা মায়ের মূর্তিতে আমরা পুজো শুরু করি। আচ্ছা। আর কলাবউ স্নানে কি যাওয়া হয়? কলাবউ স্নান, হ্যাঁ, বাড়ির বড়রা যারা আছেন এবং ছোটরা, মানে আমাদের জেনারেশনে যারা ইয়াং এবং কি তার নেক্সট জেনারেশনও, সবাই ভোর 5টার সময় ঘট নিয়ে চলে যাওয়া হয় আমাদের কলাবউ স্নানে। কলাবউ স্নান প্রথমে মা গঙ্গাকে একটা আরতি করা হয়, তারপরে কলাবউ স্নান নবপত্রিকা প্রবেশ করেন আমাদের বাড়ি। তারপরে যেমন রিচুয়ালস, পুজো শুরু হয়, রোজের আরতি পুষ্পাঞ্জলি, আমাদের একটা হোম হয়, সেটা কিন্তু সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিনই আমাদের হোমটা মানে হয় টানা চলতে থাকে? টানা। এটা আচ্ছা। আমাদের প্রত্যেক দিন হয় হোমটা, মানে হোমকুণ্ডতে টানা চলছে? হচ্ছে এভরিডে। আচ্ছা, এভরিডে রাত্রিরেও পুজোর চলে? সময়, না রাত্রিরে না, যতক্ষণ আচ্ছা। আমাদের পুজো ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছেন একদিকে, কিন্তু হোমটা চলতে থাকে, ওটা বুঝলাম। আমাদের হয়। আর তারপরে তো আরতি পুষ্পাঞ্জলি, সবাই তখন একটা মানে সকালের একটা আমেজটাই আলাদা থাকে। সবাই আমরা রেডি হয়ে নেমে আসি, পুজোর কিছু ফুলের কাজ থাকে যেটা আমরা নিজেরা হাতে করতে আমাদের ভালো লাগে, মেয়েরা বউরা সেটা করি। আর ছেলেরা তো সব দায়িত্বে থাকেই। আমার হাজবেন্ড এখন মেন পুজোটাতে, এতদিন শ্বশুর মশাই করতেন, কিন্তু উনি লাস্ট 3 বছর হলো উনি নেই আমাদের সাথে, তো হাজবেন্ড এখন ওইটাতে বসেন।
তো এই রকম ভাবেই আর কি। অষ্টমী পুজোর বিশেষ দিক কিছু তোমাদের রয়েছে, যদি একটু উল্লেখ করো। হ্যাঁ, অষ্টমী পুজোটা মানে খুব অসপিশিয়াস আমাদের সবার জন্য। মেনলি হচ্ছে সেদিনটা মেন অ্যাট্রাকশন আমাদের হচ্ছে ধুনো পোড়ানো। প্রথমে যেমন পুজো হলো, আরতি পুষ্পাঞ্জলি হয়ে গেল, ধুনো পোড়ানোটা কি, এটা হচ্ছে শুধু যারা দীক্ষিত এবং বিবাহিত, ঠিক আছে, মানে দুটোই হতে হবে। দুটোই হতে হবে, ঠিক আছে। তো তারাই কিন্তু ধুনো পোড়ানোটা পারবে। এটা হচ্ছে মায়ের কাছে নিজের মনের যত রকম ভাব আছে একদম সরাসরি তুমি মায়ের কাছে প্রকাশ করছো। অনেক আর্জি থাকে, অনেক যেটা আমরা হয়তো কারোর সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু সেই কয়েকটা মিনিটে শুধু মার আর তোমার মধ্যে আর কেউ নেই, তখন তুমি মায়েরকে নিজের ভাবটা প্রকাশ করতে পারছো। হাতে দুটো মাটির সরা থাকবে এবং মাথায় তার মধ্যে কিন্তু ধুনো জ্বালানো হবে খড় দিয়ে। তো এইটাই হচ্ছে ধুনো পোড়ানো। এটা আমরা সবাই করে থাকি। এখন তো আমাদের ফ্যামিলিতে অনেকেই আছে, প্রায় 10-12 জন আমরা এটা করে থাকি। তো এটা একটা আমাদের একটা এসেন্স অফ দুর্গাপূজা বললে এটাই বলবো। ডিরেক্ট কানেকশন উইথ দ্য গড এন্ড দ্য একদম পার্সন। একদম একদম। বুঝলাম। আর সন্ধি পুজোয় 108 প্রদীপ এগুলো তো হয় 108 প্রদীপ, 108 পদ্ম, এবং এই পদ্মটা কিন্তু আমরা মেয়েরা এবং বউরা সব হাতেই ফোটে। পদ্ম ফোটানো একটা রিচুয়াল আছে যেটা আমরা সকালে করে থাকি, তো সেটা করি। এবং আমরা কিন্তু অষ্টমীর দিন যতক্ষণ না সন্ধি পুজো হচ্ছে, এবার সন্ধি পুজোর টাইম তো কারো জানা চেঞ্জ নেই, হতে থাকে প্রত্যেক আমরা বছর। কিন্তু ততক্ষণ নির্জলে উপোস থাকি সবাই, ছোট থেকে বড় সবাই। সন্ধি পুজোটা হবে, তারপর আমরা কিন্তু 5 কড়াই, আমাদের ঠাকুরের কাছে 5 কড়াই ভোগ দেওয়া হয়। আমরা কিন্তু তখন 5 কড়াই মুখে নিয়ে তখন আমাদের উপোসটা ভাঙি। আর মানে তখন সন্ধি পুজো হবে, ততক্ষণ নির্জলা উপোস, তারপরে 5 কড়াই মুখে দিয়ে ওই উপোস ভাঙা, উপোসটা ভাঙা, তারপরে বাকি খাওয়া দাওয়া। একদম। ইটস মানে ডিফিকাল্ট জব মনে হয়। না, কিছু মনে হয় না। সেই সময়টা প্রথম প্রথম বিয়ের আগে অবশ্যই আমার বাড়িতে এরকম কিছু ছিল না। এখানে এসে পুরো এই পরিবার এবং এই পুরো ব্যাপারটা নেওয়া, প্রথমে মনে হতো না পারবো না, কিন্তু দেখলাম প্রথমবারই কিছু মনে হয়নি। তো এটা এসে যায়, এটা একদম এসে যায়। আরেকটা যেটা বলি, সন্ধি পুজোর সময় যেটা আরেকটা উল্লেখযোগ্য, আমাদের কিন্তু মেন যে এন্ট্রান্স দরজা বা দ্বার বন্ধ করে দেওয়া হয় পুজো যখন শুরু হবে তার আগে। আর ঘরে বাড়িতে যত আলো আছে প্রত্যেকটা ঘরের আলো কিন্তু আমাদের জ্বলবে। এটার একটাই মেন যেটা রিজন, সেটা হচ্ছে তখন বলা হয় দেবী এসেছেন, ওনাকে আর ঘর থেকে বার করা যাবে না, উনি আমাদের বাড়িতেই থাকবেন, প্রত্যেকটা ঘরে উনি বিরাজমান করবেন। এটাই হচ্ছে সন্ধি পুজোর সময়, ওই সময়টা শুধু আমরা এবং মা দুর্গা। মানে মা দুর্গা ঘরে প্রবেশ করছেন, সকল আলো, সকল ঔজ্জ্বল্য, সকল সম্প্রীতি এবং সমৃদ্ধি নিয়ে, তাই তো? একদম একদম। আর ওনাকে আর তখন ছাড়া যাবে না, ওনাকে আমরা আটকে রাখি আমাদের মধ্যে। এবং এই আহ, সন্ধি পুজোর সময়ও কিন্তু আমি এবং আমার যা, আমরা দুজনে কিন্তু ধুনো পোড়াই। এটা হচ্ছে আচ্ছা, আমাদের। অষ্টমী পুজোর সময় ধুনো পোড়ানো, আবার সন্ধি আবার পুজোর সন্ধি পরে। পুজো এই আচ্ছা। সময়টা শুধু আমরাই পোড়াই, আর বাকি কেউ পোড়ায় না, কিন্তু ওই সেম কানেকশন একটা মায়ের সাথে। আচ্ছা, একটু ভোগ প্রসাদের মানে কথা শুনবো। মানে কি কি নিয়ম বা আচারে তোমাদের এই ভোগ প্রসাদ গুলো হয়, বা হ্যাঁ, কিভাবে চলে? আমাদের অ্যাকচুয়ালি ফল দেওয়া হয়। আমাদের ফল, মিষ্টি, নৈবেদ্য যেমন সাজানো, আমাদের কোনো রান্না করা কিছু আমরা মায়ের কাছে নিবেদন করি না। কিন্তু আমাদের কিন্তু মিষ্টিটা আমাদের বাড়িতে তৈরি হয়, যেমন দরবেশ, কিছু রসের মিষ্টি হলো, নারকেল নাড়ু, চন্দ্রপুলি, এগুলো মায়ের কাছে আমরা নিবেদন করে থাকি। আর যেমন বললাম, আমাদের যেরকম ভেজ শুরু হয়ে যায়, ষষ্ঠী থেকে টিল দশমী হচ্ছে আমরা সব একসাথে খাওয়া দাওয়া, বাড়ির সবাই। আমরা এখন মোটামুটি 30-32 জন আমাদের বাড়িতে থাকি, প্লাস তখন বাড়ির যত মেয়েরা বা অন্যান্য ফ্রেন্ডস ফ্যামিলি সবাই যে আছে সব কিন্তু একসাথে খাওয়া দাওয়া। আমাদের ভেয়ান বসে যায় ওখানেই, সবকিছু জলখাবার সবকিছু ওখানে। এবার আমাদের ষষ্ঠীতে আমাদের যেমন ময়দা খাওয়া হয়, সেদিনকে আমরা অন্নটা নিই না। সপ্তমীতে যেমন ভাত ডাল যেরম খাওয়া হচ্ছে, নিরামিষ। নিরামিষ, অবশ্যই নিরামিষ। অষ্টমীতে আবার অবশ্যই অন্নটা আমরা কেউ নিই না, সবাই ময়দার উপর থাকি। সেদিনকে আমাদের যত গেস্টদেরকে বলা বা ফ্যামিলি ফ্রেন্ড সবাই সেদিনকে, কারণ ওই আমাদের বলে আছে অষ্টমীর আরতি আর সন্ধি পুজোর আরতিটা দেখার মতন।
মানে ওই সময়টা একটা আলাদা পরিবেশ, একটা আলাদা মহল তৈরি হয়ে যায় আমাদের বাড়িতে। একদিকে ধুনো ধুনো পোড়ানো হচ্ছে, একদিকে ঢাক বাজছে, মানে প্রদীপ জ্বলছে, একটা দারুণ একটা সিচুয়েশন হয়ে যায়। আবার নবমীতে আমরা অন্ন খাই, দশমীতে দিনের বেলাটা ময়দা। এবার মাকে যখন বিসর্জন দিয়ে আমরা ফিরি, প্রথমে হচ্ছে আমরা মিষ্টি মুখ করি, একটু সিদ্ধি মুখে দেওয়া, ওটা একটা ফ্যামিলি ট্রেডিশন চলে আসছে। এগুলো সব আমরা ঠাকুর বাড়িতে গিয়ে করি। আগে দাদাকে বিজয়ার প্রণাম জানানো, উনি সবচেয়ে আমাদের বড়। তারপরে বাড়ির বড়দেরকে প্রণাম করা, ছোটদের কোলাকুলি, এইসব। তারপরে আমাদের মেন ডিনারে যেটা হয়, শাকের ঘন্টটা মাস্ট। রাত্রিরে? রাত্রিরে আচ্ছা। শাকের ঘন্টটা মাস্ট হবে, মাছ এবং পায়েস, এই তিনটে কিন্তু আমাদের মুখে দিতেই মানে হবে। সেই মহালয়া থেকে যে মাছ বন্ধ হলো সেটা সেটা দশমী দশমী রাত্রিরে? রাত্রিরে। আচ্ছা আচ্ছা। এরম ভাবে আর কি ট্রেডিশন চলছে। ট্রেডিশন চলছে। তো যারা এই বনেদি বাড়ির দুর্গাপুজো দেখতে যান, ঘুরতে যান, রিলস করতে যান, ছবি তুলতে যান, সোশ্যাল মিডিয়ায় নানান ছবি পোস্ট করতে যান, তাদের জন্য এইসব বাড়ির দুর্গাপুজোর যে ব্যাক এন্ড স্টোরি, ভেতরের যে গল্প, সেগুলো আমরা একটু করে রাখার চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্ম থেকে। এবং অনেক কিছু বুঝতে পারছি, আপনারাও জানতে পারছেন। এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টসের যদি আরো ছবি তুলতে চান, তাহলে কিন্তু এই মোমেন্টস গুলোও ধরতে হবে, তাই তো সঞ্জনা? একদম। আচ্ছা, এবার যেটা জানবো তা হচ্ছে যে বাড়িতে পুরুষ এবং মহিলাদের একটা ভূমিকা থাকে এবং দায়িত্ব থাকে। ভূমিকা মানে দায়িত্ব থাকে। তো পুরুষদের ভূমিকাটা একটু একটু করে শুনবো, সাথে মহিলাদের, মানে একেবারে শুরু থেকে। বা দুর্গাপুজো তো শুধু 5 দিন বা 4 দিনের ব্যাপার নয়, এটা আগের 3-4 মাসের মনে একটা প্রিপারেশন থাকে। তো একটু করে শুনবো কি মানে ভূমিকাটা। প্রিপারেশন বলতে দায়িত্বটা দুজনে মিলেই আমরা পালন করার চেষ্টা করি, পুরুষ এবং মহিলারা। অবশ্যই পুরুষদের ভূমিকা অনেকটা বেশি, কারণ আমাদের ঠাকুরের বায়নাটা আমি একটু বলে রাখি। আমাদের কিন্তু রথের দিন বাড়ির ছেলেরা গিয়ে আমাদের কুমারটুলিতে যিনি আমাদের ঠাকুর গড়েন, ওনার কাছে গিয়ে বায়নাটা করে আসা হয়। তো সেইটা হলো ওদের ভূমিকা শুরু হয়ে যায়, কারণ পজিটিভলি কিন্তু সেদিনকে যেতেই হবে, এটা মাথায় আছে। রথের দিন সে কাজ থাকুক বা না কাজ থাকুক। থাকুক কি না থাকুক, পুজো। কারণ আমাদের বাড়িতে সামদাদাদু রথে আমরা সবাই একটু জগন্নাথকেও আমরা পুজো করি, সবার বাড়িতেই বাচ্চারা আছে, রথ টানার একটা আছে আমাদের, তো সেটা হয়। তো এবার তারপর থেকে পুজো যত রকম আয়োজন, অনেক রকম তো থাকে, অনেক জিনিসপত্র লাগে, সবকিছু নোট করে সেটা দশকর্মার ভান্ডারে দেওয়া, নোটটা করা, পুজোর মায়ের কি কি লাগবে। কারণ প্রত্যেক দিনের আমাদের মায়ের কাছে, যেমন মা তো মা শাড়ি পরছেন, বেনারসি শাড়ি পরছেন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে একটা আমরা সাজাতে হয়। কিন্তু প্রত্যেক দিন যে পুজো হচ্ছে, তার জন্য কিন্তু মায়ের কাছে 4টে করে শাড়ি রোজ আমাদের দিতে হয়। কার্তিক গণেশের জন্য 2টো করে ধুতি, এরকম কিন্তু সেটা লিস্ট করা আছে কবে কি লাগে। দিতে হয় বলতে পড়ানো তো একটাই থাকে? পড়ানো একটাই থাকে, আচ্ছা, কিন্তু মানে মায়ের অর্পণ চরণে করতে হয়। অর্পণ করতে ও হয়। আচ্ছা তো সেটা একটা আচ্ছা। লিস্ট, সেইগুলো লিস্ট করে কেনা সবকিছু, সেটা আমরাও এখন সহযোগিতা করি, আমরাও এখন একটু গিয়ে ওনাদেরকে হেল্প করি। আর এমনি পুজো আচ্ছাতে আমাদের যে বললাম ব্রাহ্মণরা করেন, কিন্তু ওনাদের হাতে হাতে দিয়ে দেওয়া পুজোর খাওয়া দাওয়ার দায়িত্ব। যেমন আমার ভাসুর খুব ওটা ভালো, উনি পারেন ওটা, পুরো ওই ব্যাপারটা উনিই দেখেন। তো পুরো দায়িত্ব নিয়ে কবে কি রান্না হবে, পুরো মেনু সিলেকশন সবকিছু ওনার দায়িত্ব। হাজবেন্ড আমার পুজোর এই দিকটা পুরো সামলে নেয়। বাড়ির যারা বাকিরা আছেন, তারা ওভারঅল অনেক, যেটা পুরো একটা দুর্গাপুজো করতে লাগে পুরো, আর আমরা পেছনে সাপোর্ট দেওয়ার জন্য তো আমরা আছি। আর মায়ের নিশ্চয়ই অর্নামেন্টস বা গয়নার কিছু ব্যাপার থাকে, হ্যাঁ, সেগুলো কি সব ওই রীতি মেনেই এখনো রীতি চলছে? মেনেই আছে। আমাদের যেমন ঠাকুর যেদিনকে ষষ্ঠীর দিন আমরা করি কি, যখন সকালের পুজো হয়ে যায়, এবার বিকেল বেলা বাড়ির মেয়েরা এবং বউরা প্রথমে হচ্ছে মায়ের যত গয়না আছে বার করা হয়। প্রথমে মাকে সিঁদুর আলতা পরানো হয়, শাঁখা রুলি। এবার আমাদের একটা নিয়ম আছে মেয়েদের ক্ষেত্রে, আমরা রুলিটা এটা আমরা 12 মাস পরি। হ্যাঁ, আর পুজোর সময় আমাদের 6 জোড়া রুলি আমরা কিন্তু সবার সধবা মহিলাদের হাতে আপনি দেখতে পাবেন। বিশেষত্বটা কি, 6টা কেন, একটা হাতে 6টা কেন? একটা হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী ও দশমী। Okay. 6 দিনের 6টা। মানে ওই দিনে কি পড়তে হয়? ওই দিনে পড়তে হয়, কিন্তু আমরা একটু ভালো লাগে বলে ষষ্ঠীর দিনই সবকটা পড়ে নিই। তো সেইটা যেমন মাকেও সেরম ভাবে 6টা 6টা করে রুলি পরানো 2 হাতে। এবার মাকে নথ পরানো, মাকে টিকলি পরানো,
মায়ের পায়ের মল পরানো, লক্ষ্মী সরস্বতীকেও নথ পরানো, টিকলি, পায়ের মল, গয়না। আমাদের লক্ষ্মী, আমাদের গণেশ কার্তিকও তাই পরে। কলা বউয়ের জন্য আমাদের নাকের নথ আছে, সেটা কলা বউ পরের দিন যে আসবে আগের দিন বার করে রেখে দেওয়া, পরের দিন এলেই ওনাকে ওটা পরানো হবে। তো এইসব লিস্ট করে যেমন পরানো হয়, আবার লিস্ট করি দশমীর দিন খোলা হয়। এটা কঠিন কাজও বটে এবং দায়িত্বেরও। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, বেশ। তো এইভাবে এখনো তো চলছে। নেক্সট জেনারেশনের ইনভলভমেন্ট, তারা কি আগ্রহ পাচ্ছে তোমাদের যে লেগেসি সেটা বহন করার বা এই ঐতিহ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার? এটা প্রশ্ন আমার। একদম, কারণ আমি আমার হাজবেন্ডেরই জেনারেশনটাকে দেখছি, ওরা স্বতঃস্ফূর্তভাবে সবাই যখন যে যা কাজই থাকুক, কিন্তু পুজোর কদিন কিন্তু আমরা বাড়িতেই। আমার যত দেওর আছে, এবার তাদেরও এবার আস্তে আস্তে সব বিয়ে হচ্ছে, তো তাদেরও নতুন জেনারেশনে যারা আসছে বৌমারা, সবাই আমরা কিন্তু একসাথে, মানে যেটা দেখে আসছি, চেষ্টা তো অবশ্যই করবো যাতে আমাদের নেক্সট জেনারেশনও সেম ভাবে এটা করে আসুক। কারণ আগে আরো হয়তো অনেক ট্র্যাডিশন ছিল, আরো অনেক রিচুয়ালস ছিল, যেগুলো হয়তো এখন আমরা কাজের সূত্রে পারি না হয়তো ওটা পালন করতে, কিন্তু যতটুকু আছে আমরা চাই যে এইটা যেন আমাদের কন্টিনিউ হোক। এরম ভাবেই তো জেনারেশনটা থাকবে, মানে আমাদের মল্লিক ফ্যামিলির একটা ট্রেডিশন থাকবে। নয়তো তো আস্তে আস্তে সবই চাইলেই নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ধরে রাখাটা খুব কঠিন। তো আমাদের ছেলে মেয়েদের যা টিম আমরা দেখি না, ওরা পারবে নিশ্চয়ই। আচ্ছা, এই মল্লিক ফ্যামিলি যে কথাটা আমি শুনছি, মানে এটা শিকদার পাড়াতে তোমাদের বাড়ি, সেখানে যারা থাকে ইত্যাদি, এর নিশ্চয় ব্রাঞ্চেস বাইরে বাইরে রয়েছে নাকি? না? হ্যাঁ, হ্যাঁ, আছে। আচ্ছা। আমাদের হাওড়াতেও অনেক আমাদের আছে, অনেকে ওনারা থাকেন, পুজোর সময় আসেন, ওনারাও ওইখানে হয়তো পুজো করেন। তো এরম ভাবে আরো কয়েকটা জায়গায়, আলিপুরের ওখানে কিছু কিছু জায়গায়, তো আস্তে আস্তে ওই সব মেন আমাদের এইটাই এখন বুঝেছি। এখানেই। এখানে একটা কনফিউশন অনেকের হয় যে ওই আমাদের এই সুবর্ণ বণিক সম্প্রদায়ের মধ্যে ওই সিংহমাইনী মল্লিকের সাথে তোমাদের বাড়ির কি কোনো যোগাযোগ আছে না নেই? না, আমরা আলাদা। সিংহ বাহিনী ঠাকুর আচ্ছা। আমাদের এখানে আসেন না। ওকে, ওকে। তো এইভাবে তোমরা তো এখনো চালাচ্ছ, চলুক এইভাবে, আমাদের শুভেচ্ছা রইলো। তোমাদের কি কোনো কালচারাল পার্ট হয় কোনো উৎসবের সময়, গান অনুষ্ঠান কিছু হয় নাকি? না, মানে দুর্গাপুজো ভিত্তিক বলছি। দুর্গাপুজো ভিত্তিক না, সেরকম হয় না, কিন্তু আমাদের যেমন যেহেতু শ্যামদাদা আছেন, রাধা গোবিন্দি আছেন, আমাদের জন্মাষ্টমী আমরা পালন করি, রাধা অষ্টমী পালন করি, দোল উৎসব পালন হয়। তো জন্মাষ্টমীতে আমরা চেষ্টা করি একটা কিছু কালচারাল প্রোগ্রাম। আর সরস্বতী পুজোও হয়, সরস্বতী পুজোতে অবশ্যই আমরা বাড়ির ছেলেমেয়েরা, আগে তো আমি দেখেছি, তখন আমি আসিনি এই বাড়িতে, তারা নাটক করতো নিজেরাই, সব নিজেরাই লিখে, নিজেরাই স্ক্রিপ্ট বানানো, নিজেরাই ড্রেস করে, নিজেরা নাটক হতো, গান হতো। পরবর্তীকালে আমি যখন এসেছি তখন আমি এক দুবার নিজেও পার্টিসিপেট করেছি। তো দুর্গাপুজোতে মানে ওই সন্ধ্যাবেলা নিজেদের মধ্যে আড্ডা, লোকেদের আসা, এটা নিয়েই ব্যস্ত, মানে সেরকম ভাবে কালচারাল ইভেন্ট কিছু আমাদের হয় না। তো দুর্গাপুজোর সাজ একটা বিশেষ ব্যাপার, মহিলা পুরুষদের সাজ নিয়ে একটু কথা শুনবো। মানে পুরনো বনেদি বাঙালি বাড়ির উত্তর কলকাতার দুর্গাপুজোর সাজ যদি দু এক কথা শোনা যায়। ছেলেদের যেমন সকালবেলা ধুতি বা চেলিটা পরতেই হবে, মানে যেটা সঙ্গে বিয়ের সময় পরে? বিয়ের সময়। আচ্ছা, আচ্ছা। এখন তো ম্যাটেরিয়াল খুবই খুব একটা ভালো নয়, তাই জন্য প্রত্যেক বছর কেনাও পরা যায়, কিন্তু চেলি আর চাদরটা পরতেই হবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমরা যেমন শাড়ি, অষ্টমীর দিন সাদা লাল শাড়ি আমরা পরার চেষ্টা করি, কারণ ধুনো পরানোর সময় আমরা চেষ্টা করি সাদা লাল শাড়ি পরা। গয়না তো অনেক রকম গয়নার সাজই আমরা করতে পারি, কিন্তু যেটা আমাদের পরতেই হয় সেটা হচ্ছে নথ, নাকে নথ এভরিডে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যখনই মায়ের কাছে আসবো আমরা নথ পরে, পায়ে মল পরা, সিঁদুর, আলতা, এটা রোজ ছোঁয়াতেই হবে। তারপরে তো যেরকম তুমি সাজতে চাও, তোমার বুঝেছি। হাতের বাজু করতে পারো, রুলি তো আমাদের থাকেই বললাম তার সাথে। আর যেটা হয়, আমরা কালো রংটা আমরা সেই কদিন একটু অ্যাভয়েড করি। দশমীর রাত্রিরে কিন্তু আবার কালো রঙের শাড়ি পরাই যেতে পারে, কারণ তখন তো মিষ্টি মুখ করা হচ্ছে, মাকে বিদায় দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এর সাথে যেটা জানবো বা ইচ্ছে, যে তোমাদের আর কোনো স্পেশাল জায়গা রয়েছে যেটা তুমি ওই দশমীর একটা কিছু বলছিলে, মনে হয় কিছু নীলকণ্ঠ পাখির ব্যাপার, একটু বলো। সেটা আগে হতো, আমি দেখিনি, বাট শুনেছি শ্বশুরমশাই করতেন। যখন ওই ঘটে সুতোটা কাটা হয়ে গেল, মানে বিসর্জন হয়ে গেল, তখন উনি ছাদে গিয়ে নীলকণ্ঠ পাখি ওড়াতেন।
ওটা রিজনটা কি ছিল? নীলকণ্ঠ পাখি মহাদেবের কাছে বার্তা নিয়ে যাচ্ছে যে মা দুর্গা কিন্তু এবার তোমার কাছে আসছে, তুমি রেডি হয়ে যাও। তো এইটা হচ্ছে রিচুয়ালস হতো, কিন্তু এখন অনেক রকম তো রেস্ট্রিকশনস হয়ে রেস্ট্রিকশনস গেছে, হয়ে হ্যাঁ। গেছে। তো সেইটার পালন, তো এটা একটা বেশ ভালো, মানে আমারও শুনে মানে দেখার খুব ইচ্ছা, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি দেখতে পাইনি, বাট এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এখন মনে হয় নীলকণ্ঠ পাখি অ্যালাউড নয়, আমি যতটুকু জানি, হ্যাঁ, না মনে ওটা হয়। রেস্ট্রিক্টেড আছে হুম, বিষয়টা। একদম। বেশ। তো আমাদের তো আড্ডা প্রায় শেষের দিকে। তো যারা এই মুহূর্তে তোমাকে দেখছে, তোমাদের বাড়ির গল্প শুনছে, দুর্গাপুজোর গল্প শুনছে বা শুনলো এতটা সময় ধরে, তো তাদের জন্য তুমি অ্যাজ আ কি বলবো, ঐতিহ্যশালী বাড়ির পুত্রবধূ হিসেবে তুমি জিনিসটা কিভাবে দেখো, তোমার ফিল, এবং তাদের জন্য তুমি কি বলতে চাও, এবং এই যে ট্র্যাডিশন তোমরা এখনো বহন করছো, সেটা কি আগামী দিনে তোমাদের মতো তোমাদের জেনারেশনের লোকজন করতে পারবে, বা নেক্সট জেনারেশন কিভাবে করবে, যদি সবকিছু মিলিয়ে একটা বলো। একটাই বলবো, নিজের একটু ডেডিকেশন থাকা দরকার। আহ, আমিও যেরকম ফ্যামিলি থেকে বিলং করেছি, এখানে সেটা একটা আমার নতুন ভাবে পাওয়া। তো এটা দেখে সত্যি ভালো লাগে, নিজে যে দুর্গা মায়ের জন্য কিছু করতে পারছি নিজের হাতে, এবং বড়দের থেকে অনেক কিছু শিখছি, শিখে এইটা ধরে রাখা কিন্তু চারটিখানি কথা না। অবশ্যই যেটা বললাম, ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আর নিউ জেনারেশন, আমাদের ফ্যামিলি যেরকম ট্রেডিশন হয়ে আসছে, ওরাও কিন্তু সবাই একসাথে বেশ ভালোভাবেই ওটা চালাতে পারবে, এটা আমাদের বিলিফ, এবং এটা আমরা জানি ওরা পারবে, কারণ ওরা সবাই ছোট থেকে দেখে আসছে। আমি আমার মেয়ে 4 বছর বয়স, ওর কথাই বলি। ও কিন্তু 2 বছর পর মানে যখন থেকে একটু জ্ঞান হয়েছে, ওর মা দুর্গার কটা সন্তান আছে, ওই কটা দিন কি কি হয়, ও কিন্তু একটু একটু করে সবার থেকে যা পারে ওর কিন্তু মাইন্ডে ওটা রেখে দেয়। এবং মানে যেটা আমি লাস্ট 2 ইয়ার্স দেখলাম, যেই মা দুর্গা চলে গেল, ওর না চোখে জল। মানে এইটা মনে হয় যে ফ্যামিলিতে তুমি দেখছো মা পুজো হচ্ছে, ওদের একটা আলাদাই হয়তো ইনভলভমেন্ট। ইনভলভমেন্ট। রাইট, রাইট। তো আমার বিশ্বাস যে এটা, আমরা বাঙালি সবার মধ্যে একটা দুর্গা পুজো নিয়ে একটা আলাদাই প্যাশন আছে। তো এইটাকে বজায় রাখতে আমি সবার কাছে অনুরোধ করব। আমরা চাকরির জন্য সব অনেকেই বাইরে যাচ্ছে, কিন্তু এই দুর্গাপুজোর সময়টা সবাই একসাথে থেকে পালন করা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, আহ, এটাই মনে হয় ট্রু এসেন্স অফ দুর্গাপুজো। বেশ। দুর্গাপুজো নিয়ে কথা বলছিলাম এতক্ষণ আজকের এপিসোডে সঞ্জনা মল্লিকের সাথে, শিকদারপাড়া মল্লিক বাড়ির রিপ্রেজেন্টেটিভ, এবং যেটা বলছিলাম 7th জেনারেশনের পুত্রবধূ। তো দুর্গাপুজোর সাথে আমাদের যে প্যাশন, আমাদের যে কানেকশন, আমাদের যে ঐতিহ্য, আমাদের ভালো লাগা, আবেগ জড়িয়ে আছে, প্রজন্মের পর প্রজন্ম চলছে, এবং এরকম সব দুর্গাপুজোর বাড়িগুলোতে, পুরোনো বাড়িগুলোতে গেলে একটা অন্য পরিবেশ পাওয়া যায়, একটা অন্য মাহল পাওয়া যায়। সেই মাহলে হয়তো আপনাকে একেবারে এই কথা আড্ডার মাধ্যমে ডিরেক্ট পৌঁছতে না পারলেও একটা ইনডিরেক্ট প্রবেশ কিন্তু আপনার হলো, আপনাদের হলো, ইনফ্যাক্ট আমারও হলো। তো এইরকম আরো অনেক নতুন তথ্য জানার জন্য, আরো অনেক নতুন অতিথিদের সাথে পরিচয় রাখার জন্য আমাদের এই প্ল্যাটফর্মের সাথে থাকতে হবে, চ্যানেলের সাথে থাকতে হবে, এবং আমাদেরকে সাপোর্ট করতে হবে। আর সঞ্জনা, তোমাকে, তোমার পরিবারের প্রত্যেককে শুভ শারদীয়া জানাই। তোমাদের প্রত্যেকের দুর্গাপুজো ভীষণ আনন্দে কাটুক, ভালো থেকো, সবাই আনন্দ করো এই দুর্গাপুজোয়। থ্যাংক ইউ তোমাকে, তোমার টিমকে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আমরা আমাদের বাড়ির কিছু ট্রেডিশন কথা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। বেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো থাকুন সবাই। আরো একবার আপনাদের প্রত্যেককে শুভ শারদীয়া।